আসসালামু আলাইকুম। বাংলা অডিও বুক চ্যানেলে আপনাদের স্বাগতম। এখন আপনারা শুনবেন হুমায়ূন আহমেদের লেখা কিশোর উপন্যাস এ কি কাণ্ড। টুকুনের কথা কেউ বিশ্বাস করে না। টুকুন কিছু বলতে গেলেই তার মা চোখ বড় বড় করে বলেন, আবার আবার চুপ করো বললাম, কিচ্ছু শুনতে চাচ্ছি না। টুকু করুণ গলায় বলে, শুনতে চাচ্ছ না কেন মা? টুকুনের মা বিরক্ত গলায় বলেন, তোমার বানানো গল্প শুনে কান ঝালাপালা হয়েছে, এই জন্যেই শুনতে চাচ্ছি না। টুকুনের বাবা এতটা নির্দয় নন। তিনি গম্ভীর মুখে কিছুক্ষণ ছেলের কথা শুনে দুঃখিত গলায় বলেন, কেন বানিয়ে বানিয়ে কথা বলছো? টুকুন যদি বলে, বানিয়ে কথা বলছি না তো বাবা, যা বলছি সবই সত্যি। তখন তার বাবা আরো গম্ভীর হয়ে যান। থেমে থেমে বলেন, তুমি বলতে চাচ্ছ একটা কাক এসে তোমার সঙ্গে গল্প করে? জানালার রেলিংয়ে এসে বসে, তারপর গল্প করে। কি গল্প? নানান ধরনের গল্প। আমি কিন্তু এখন পর্যন্ত তোমার সেই কাককে দেখিনি। তোমরা যখন আশেপাশে থাকো তখন তো সে আসে না। সে কখন আসে? আমি যখন পড়তে বসি তখন আসে, খুব ডিস্টার্ব করে। কিভাবে ডিস্টার্ব করে? পড়া জিজ্ঞেস করে? মাঝে মাঝে করে, মাঝে মাঝে আমার পড়া নিয়ে হাসাহাসি করে। পড়া নিয়ে হাসাহাসিও করে? হ্যাঁ করে। ওই দিন বলল, টুকুন, ভুটানের রাজধানী যেন কি বললে? আমি বললাম থিম্পু। কাকটা বলল, লজ্জাকর একটা নাম, শুরু হয়েছে থ দিয়ে। থ দিয়ে কি হয়? থুথু। ভুটানের রাজধানীর নাম হওয়া উচিত ছিল কিম্পু। কিম্পু শুরু হয় ক দিয়ে। ক হচ্ছে সবচেয়ে ভালো অক্ষর, কারণ কাক শুরু ক দিয়ে। তোমাকে সে বলল? জি বাবা। আচ্ছা, এখন চুপ করে আমার সামনে বসো। আমি তোমাকে দু একটা কথা বলবো। শান্ত হয়ে বসো, নড়াচড়া করবে না। পেন্সিলটা নিয়ে এরকম করছো কেন? খোঁচা খাবে। পেন্সিল টেবিলের উপর রাখো। পায়ে এমনভাবে নাড়াচ্ছ কেন? তুমি তো ফুটবল খেলছো না, বসে আছো। ভদ্র হয়ে বসো। টুকুন ভদ্র হয়ে বসল। তার বাবা রশিদ সাহেব টুকুনের মা এবং টুকুনের ছোট বোনকে ডাকতে গেলেন। টুকুনের ছোট বোনের নাম মৃদুলা। তার বয়স 1.5 বছর। দাঁড়াতে পারে, একটু একটু হাঁটতে পারে, তবে এখনো কথা বলতে পারে না। টুকুনকে সে ডাকে কুন। মৃদুলা হচ্ছে সব দিক দিয়ে লক্ষ্মী মেয়ে। দুধ খাওয়া নিয়ে হইচই করে না। খাবো না বলে টুকুনের মতো সারা বাড়ি ছোটাছুটি করে না। মিষ্টি মুখ করে খেয়ে ফেলে, তারপর অবশ্যই ওয়াক করে বমি করে ফেলে। মৃদুলার স্কুলে যাবার দরকার নেই, কিন্তু সে খুব স্কুলে যেতে চায়। টুকুনের মতো স্কুলে যাবার সময় হঠাৎ মুখ কালো করে বলে না, মা আমার হাঁটুতে ব্যথা, স্কুলে যাব কি করে? টুকুনের মা মুনা তখন বলে, তুমি তো আর হেঁটে যাবে না, তোমার বাবা রিক্সা করে তোমাকে নিয়ে আসবেন। হেঁটে হেঁটে রিক্সায় উঠতে হবে তো মা? না, তাও হবে না, তোমার বাবা তোমাকে কোলে করে রিক্সায় তুলবেন। মুনা ছেলের যন্ত্রণায় অস্থির হয়েছেন। সবচেয়ে যন্ত্রণা হচ্ছে বানিয়ে বানিয়ে কথা বলার ব্যাপারটা। ক্লাস 3-তে পড়ে একটা ছেলে, 7 বছর বয়স মাত্র। সে কেন এত বানিয়ে কথা বলবে? আর বলার সময় এমনভাবে বলে যে অনেকেই মনে করে সত্যিই বোধহয় কাক এসে কথা বলে। কিছুদিন আগে দেশের বাড়ি থেকে মুনা শ্বশুর এসেছেন। তার শরীর খারাপ, ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখালেন, 1 সপ্তাহ থাকলেন। যাবার সময় মুনাকে আড়ালে ডেকে নিচু গলায় বললেন, বোমা, টুকুন এসব কি বলে? কাকের সঙ্গে কথা বলার কথা বলছেন? হ্যাঁ মা। এইসবও বানিয়ে বানিয়ে বলে বাবা।
ভীষণ দুষ্টু হয়েছে। ওর যন্ত্রণায় আমরা অস্থির হয়েছি। না, মানে বলছিলাম কি মা, মানে যেভাবে বলছিল আমার আবার কিছুটা বিশ্বাস হয়ে গেল। হতেও তো পারে। কি যে বলেন বাবা, কাক কথা বলবে নাকি? আর বললেও টুকুন বুঝবে কিভাবে? মানুষ কি কাকের কথা বুঝতে পারে? কেউ কেউ কিন্তু পারে মা। আমাদের এক নবী ছিলেন, হজরত সোলাইমান। উনি পশু পাখির কথা বুঝতে পারতেন। মুনা বিরক্ত হয়ে বলল, বাবা, টুকুন কোনো নবী না। ও হলো মহাদুষ্টু এক ছেলে। আপনি ওর কথায় কান দেবেন না। এইসব কথা যখন বলতে আসবে তখন ধমক দেবেন। না না, ধমকা ধমকির কি আছে? বাচ্চা ছেলে। ধমকা ধমকি করতে হবে বাবা। এইসব প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না। গালে চড় দিলে ঠিক হতো, চড় দেয়া যাবে না। তার বাবা শাসন ছাড়া আধুনিক কায়দায় ছেলে মানুষ করবে। আধুনিক কায়দায় ছেলে মানুষ করার এই হলো ফল। টুকুন খাটে পা দুলিয়ে বসে আছে। রশিদ সাহেব একটা চেয়ার টেনে বসেছেন টুকুনের সামনে। মোনা মৃদুলাকে কোলে নিয়ে খাটের শেষ মাথায় বসেছেন। এখান থেকে টুকুনের মুখ ভালো করে দেখা যায় না। মাঝে মাঝে টুকুন যখন তার দিকে তাকাচ্ছে তখনই তিনি তাকে দেখতে পাচ্ছেন। মোনার এখন ছেলের জন্য খানিকটা মায়া লাগছে। বাচ্চা একটা ছেলের জন্য বিচার সভা কোনো দরকার ছিল না। বানিয়ে বানিয়ে কথা বলছে, বলুক না। এমন কিছু ক্ষতি তো হচ্ছে না। টুকুনকে অবশ্যই খুব চিন্তিত মনে হচ্ছে না। সে তার বাবার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রশিদ সাহেব বললেন, টুকুন। জি বাবা। যে কাকটা তোমার সঙ্গে কথা বলে তার নাম কি? ওর কোনো নাম নেই বাবা। পাখিদের নাম থাকে না, মানুষদের নাম থাকে। তোমাকে সে কি ডাকে? নাম ধরে ডাকে, টুকুন বলে। সে শুধু তোমার সঙ্গে কথা বলে, আমাদের সঙ্গে বলে না, এর কারণ কি? ও ছোটদের পছন্দ করে, বড়দের পছন্দ করে না। মৃদুলা তো ছোট, ওকে পছন্দ করে না কেন? মৃদুলাকে সে দু চোখে দেখতে পারে না বাবা। ওই দিন আমাকে বলল, তোমার ছোট বোনটার এমন বিশ্রী নাম কে রেখেছে? তোমার নামের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা উচিত ছিল উকুন। তাহলে কত ভালো হতো, টুকুনের বোন উকুন। এইসব কথা তোমাকে কাকটা বলল? কি বাবা? আর কি বলে? মাঝে মাঝে ইংরেজি জিজ্ঞেস করে। ওই দিন বলল, টুকুন, আকাশ ইংরেজি কি? তুমি আকাশ ইংরেজি বলতে পারলে? টুকুন খুব উৎসাহের সঙ্গে বলল, পেরেছি বাবা, বানানো বলেছি, SKY। আচ্ছা বেশ, এখন আমার কথা মন দিয়ে শোনো। আমি খুব মন দিয়ে শুনছি বাবা। তুমি মোটেই মন দিয়ে কথা শুনছো না, পা নাচাচ্ছ। কাকটা আমাকে বলেছে, টুকুন শোনো, কখনো চুপচাপ বসে থাকবে না। যদি কখনো বসে থাকতে হয় তাহলে পা নাচাবে। পা নাচালে পায়ের এক্সারসাইজ হয়, রক্ত চলাচল ভালো হয়, পা দুটা ভালো থাকে। আমাদের যেমন পাখা, তোমাদের তেমনি পা। রশিদ সাহেব হতাশ চোখে মোনার দিকে তাকালেন। মোনা হেসে ফেললেন। অন্যদিকে তাকিয়ে হাসি লুকানোর চেষ্টা করলেন। টুকুন যেন তার হাসি মুখ দেখতে না পায়। আজ হাসাহাসি না, আজ টুকুনকে গম্ভীর মুখে কিছু কথা বুঝিয়ে দেওয়া হবে। রশিদ সাহেব বললেন, টুকুন, তাকাও আমার দিকে, শোনো কি বলছি। ছোটরা প্রায় বানিয়ে বানিয়ে নানান কথা বলে, এটা তেমন দোষের না। তবে তাকে স্বীকার করতে হবে সে বানিয়ে বানিয়ে বলছে। কেউ যদি বানিয়ে কথা বলে তারপর সবাইকে বোঝাতে চায় কথাটা সত্যি, তাহলে খুব সমস্যা। এটা তার অভ্যাস হয়ে যাবে। তুমিই বলো, অভ্যাস হবে না? টুকুন খুব উৎসাহের সঙ্গে বলল, অভ্যেস তো হবেই, বড় হয়েও তখন মিথ্যে কথা বলবে।
এই তো তুমি বুঝতে পারছো, কাজেই এখন থেকে তুমি আর কাক নিয়ে কিছু বলবে না। বললে তোমারও অভ্যেস হয়ে যাবে। আমার অভ্যেস হবে না বাবা, আমি তো আর বানিয়ে বানিয়ে বলি না। তুমি বানিয়ে বলো না? না, যা সত্যি আমি তাই বলি। রশিদ সাহেব হতাশ গলায় বললেন, আচ্ছা তুমি যাও। মুনা, ভাত দাও, ভাত খেয়ে নি। খাবার টেবিলে টুকুন কি একটা বলতে যাচ্ছিল। রশিদ সাহেব তাকে থামিয়ে দিয়ে বললেন, কাক ছাড়া অন্য যে কোনো বিষয়ে তুমি কথা বলতে পারো। কাক নিয়ে কথা বলতে পারবো না? না। টুকুন ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা। রশিদ সাহেব চিন্তিত মুখে ভাত খাচ্ছেন। মুনা মৃদুলাকে খাইয়ে দিচ্ছেন। সে 8টা বাজতেই ঘুমিয়ে পড়ে। প্রতি রাতেই তাকে খাওয়াতে হয় ঘুমের মধ্যে। টুকুন মার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, মা, একটা মজার জিনিস জানো? তুমি যেমন মৃদুলাকে খাইয়ে দিচ্ছ, কাকও ঠিক তেমনি তার ছোট বাচ্চাদের খাইয়ে দেয়। ওদের তো হাত নেই, ওরা ঠোঁট দিয়ে খাওয়ায়। মা বললেন, একটু আগে কি বলা হয়েছে? কাক নিয়ে আর কোনো কথা না, চুপ। টুকুন ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মৃদুলা আর টুকুন এক ঘরে শোয়। দুজনের জন্য দুটো আলাদা খাট। রাতে মৃদুলা এই ঘরেই শোয়। তবে ঘুম ভাঙলেই মায়ের ঘরে চলে যায়। তাদের ঘর এবং মার ঘরের মাঝখানে একটা দরজা। দরজা সবসময় খোলা থাকে। মুনা এদের ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখতে চান। কখনো তা সম্ভব হয় না। একবার ঘরে ঢুকলে তার কান্না পায়। দুজন মিলে ঘরটা কি যে করে রাখে। মৃদুলা এমনিতে খুব শান্ত এবং লক্ষ্মী মেয়ে হলেও ঘর নোংরা করায় তার দক্ষতা অসাধারণ। সে যা করে তা হচ্ছে শান্ত মুখে কাগজ ছেঁড়া। কাগজ ছেঁড়ার সময় সে গুনগুন করে গান গায়। গানের কথা এবং সুর দুই বিচিত্র। গানের সুরে সে নিজেই সবচেয়ে মুগ্ধ হয়, মাথা দুলিয়ে হাসে। মুনাকে রোজ কয়েকবার ঝাড় দিয়ে কাগজ সরাতে হয়। টুকন কাগজ ছিঁড়ে না, ছবি আঁকে। ছবি আঁকে দেয়ালে, দেয়াল ভর্তি ছবি। 1 সপ্তাহ আগে তাদের ঘর ডিসটেম্পার করা হয়েছে নতুন। বলে দেয়া হয়েছে দেয়ালে আর কোনো ছবি আঁকা যাবে না। মুনা তাদের ঘরে মশারি খাটাতে এসে দেখেন ডিসটেম্পার করা দেয়ালে ছবি আঁকা হয়েছে। কাকের ছবি। শুধু ছবি না, ছবির নিচে কবিতা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে কাক গাছে বসে থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারে বসে কাক ঢালু তার পাড়ি। মুনা মশারি খাটালেন, মৃদুলার গালে চুমু খেলেন। টুকুন বড় হয়েছে বলে এখন চুমু খেতে দেয় না, তবু তিনি জোর করেই চুমু খেলেন। তিনি মশারি গুছতে গুছতে বললেন, বাতি নিভিয়ে দেব টুকুন? টুকুন বলল, দাও। ভয় করবে না তো? না। মুনা বাতি নিভিয়ে দিয়ে ছেলের বিছানার পাশে বসলেন। নরম গলায় বললেন, দেয়ালে ছবি তুমি এঁকেছ? হ্যাঁ। সুন্দর হয়েছে না মা? ছেলেকে কঠিন ধমক দিতে গিয়েও দিলেন না। বেচারা ঘুমোতে যাচ্ছে, ঘুমুক। ঘুমের আগে বকা দিয়ে মন খারাপ করিয়ে দিতে চান না। সকালবেলা দিলেই হবে। তিনি বললেন, ছবিটা ভালোই হয়েছে। কবিতা কেমন হয়েছে মা? কবিতা ভালো হয়েছে, কিন্তু এটা কেমন কবিতা? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে কাক গাছে বসে থাকে। টুকুন উৎসাহে উঠে বসল। মায়ের কাছে এগিয়ে এসে বলল, আসলে কি হয়েছে জানো মা? আমি তো কবিতা পড়ছিলাম, তখন কাক এসে বলল, কি পড়ছো টুকুন? আমি বললাম, রবীন্দ্রনাথের কবিতা পড়ছি, এখন বিরক্ত করবেন না। তুমি তাকে আপনি করে বলো?
হ্যাঁ। আচ্ছা, তারপর উনি কি বললেন? উনি বললেন, তোমাদের রবীন্দ্রনাথ আমাদের নিয়ে কি কোনো কবিতা লিখেছেন? আমি বললাম, লিখেছেন। উনি তো বিশ্বকবি, বিশ্বকবিকে সব কিছু নিয়ে কবিতা লিখতে হয়। উনি তখন বললেন, দেখি আমাদের নিয়ে যেটা লিখেছেন সেটা একটু পড়ো তো। তখন আমি বানিয়ে বানিয়ে এই কবিতাটা বললাম। উনি খুশি হলেন, খুব খুশি। হাসতে হাসতে বললেন, বাহ, খুব সুন্দর লিখেছে। বৈশাখ মাসে কাক গাছে বসে থাকে। বিশ্বকবি বলেই এত সুন্দর লিখতে পেরেছেন। গ্রাম কবি বা দেশ কবি হলে পারতেন না। অতি উচ্চমানের কবিতা হয়েছে। মুনা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মনে মনে বললেন, কি করা যায় এই ছেলেকে নিয়ে? টুকুন বলল, মা, উনি এত খুশি হলেন যে আমাকে বললেন, টুকুন, একটা কাজ করো তো, দেয়ালে আমার একটা ছবি এঁকে তার নিচে কবিতাটা লিখে রাখো। আমি বললাম, মা রাগ করবে, দেয়ালে নতুন করে ডিস্টেম্পার করা হয়েছে। তখন উনি বললেন, না, তোমার মা রাগ করবেন না, উনাকে বুঝিয়ে বললেই হবে। কথায় কথায় ছেলে মেয়েদের উপর রাগ করা ভালো না। মা, তুমি কি রাগ করেছ? না। বাবাকে তুমি কি বুঝিয়ে বলতে পারবে? দেখি চেষ্টা করে পারি কিনা। তুমি এখন ঘুমাও। ঘুমুতে যাবার সময় মুনা কাক এবং কাকের কবিতার কথা বললেন। চিন্তিত গলায় বললেন, ছেলেটাকে নিয়ে কি করা যায় বলো তো? মাথা থেকে কাক কি করে দূর করা যায়? রশিদ সাহেব বললেন, গরমের ছুটি হোক, ওকে নিয়ে কিছুদিন গ্রামের বাড়িতে কাটিয়ে আসি। ওরই কাক নিশ্চয়ই এত দূর যাবে না, কিছুদিন পার হলে ভুলে যাবে। মুনা বললেন, তোমার কি মনে হয় কোনো ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার? রশিদ সাহেব হাই তুলতে তুলতে বললেন, আরে দূর, এটা কোনো অসুখ না যে ডাক্তার চিকিৎসা করবে। ছেলে মানুষই খেয়াল, দুদিন পর কেটে যাবে। আচ্ছা, কোনো কাক কি সত্যি ওর জানালায় বসে? মুনা বিরক্ত হয়ে বললেন, শেষ পর্যন্ত তোমারও বিশ্বাস হয়ে গেল? কাক তো সবসময় বসে, জানালায় বসে, রেলিংয়ে বসে। ও পড়াশোনা কেমন করছে? ভালোই করছে, ক্লাস টেস্ট হয়েছে, অঙ্কে 100-তে 100 পেয়েছে। আমার মনে হয় চিন্তার কিছু নেই। চিন্তা তো আমি করছি না, সারাদিন কাক কাক করে, এই জন্য বিরক্তি লাগে। রশিদ সাহেব লেখা নিয়ে বসলেন। তিনি ব্যাংকে কাজ করেন, তবে সেই সঙ্গে লেখালেখিও করেন। তার সব লেখাই বাচ্চাদের জন্যে। এখন একটি মজার বই লিখছেন, নাম একই কাণ্ড। খুবই মজার একটা বই। টুকুনদের বাসায় ছোট ফুপু এসেছেন। ছোট ফুপু পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। কদিন পরেই তার এমএসসি পরীক্ষা। তার দম ফেলার সময় নেই। তিনি বাসায় ঢুকেই বললেন, ও টুকুন, তোদের বাড়িতে দম ফেলতে এসেছি। টুকুনির এত ভালো লাগলো, ছোট ফুপুকে তার খুব ভালো লাগে। তার কাছে মনে হয় এরকম মেয়ে অন্য কোনো গ্রহে হয়তো আছে, কিন্তু পৃথিবীতে আর নেই। আর দেখতেও কি সুন্দর, শুধু তাকিয়ে থাকতে হয়। ছোট ফুপু যখন বড়দের সাথে কথা বলে তখন তাকে বড়দের মতো লাগে, যখন ছোটদের সঙ্গে কথা বলেন তখন ছোটদের মতো লাগে। তিনি বাসায় এলে কিছুক্ষণ টুকুন এবং মৃদুলার সঙ্গে খেলবেন। মৃদুলাকে বলবেন, কই রে মৃদু, তোর বারবি নিয়ে আয়, এখন কিছুক্ষণ পুতুল খেলবো। আয়, আমরা বারবিকে বিয়ে দিয়ে দিই। মৃদুলা বারবি আনবে না, কাগজ নিয়ে আসবে। ছোট ফুপু কিছুক্ষণ তার সঙ্গে কাগজ ছিঁড়বেন। মৃদুলা খিলখিল করে হাসবে, তিনিও হাসবেন। মৃদুলার সঙ্গে খেলা শেষ হলে তিনি টুকুনের দিকে তাকিয়ে বলবেন, আয় টুকুন, এবার তোর সঙ্গে খেলি। কি খেলবি? টুকুন যদি বলে চোর পুলিশ খেলবে, তাহলে ফুপু মুখ বাঁকিয়ে বলবেন, দূর গাধা, চোর পুলিশ পুরনো খেলা,
আয় নতুন কিছু খেলি। চোর পুলিশের চেয়েও মারাত্মক, ডাকাত পুলিশ। তুই হবি ডাকাত আর আমি মহিলা পুলিশ। এমন একজন মানুষ বাসায় এলে আনন্দে লাফাতে ইচ্ছে করে। টুকুন মনের আনন্দ চেপে রেখে বলল, কতক্ষণ থাকবে ছোট ফুপু? দম ফেলতে যতক্ষণ লাগে ততক্ষণ থাকবো, তারপর চলে যাব। এখনো কিছু পড়া হয়নি রে, 25 তারিখ থেকে পরীক্ষা। দম কোথায় ফেলবে? কোনো একটা ভালো জায়গা দেখে ফেলতে হবে। আমার ঘরে ফেলবে? ফেলা যায়। টুকুন আর মৃদুলা ছোট ফুপুকে তাদের ঘরে নিয়ে এলো। ছোট ফুপু ঘর দেখে আঁতকে উঠে বললেন, ঘরটাকে তো আস্তাবল বানিয়ে রেখেছিস। টুকুন বলল, আস্তাবল কি ছোট ফুপু? আস্তাবল হচ্ছে যেখানে ঘোড়া থাকে। তোদের এই নোংরা ঘরে দম ফেলতে পারবো না, দমটা বরং আটকে রাখি। টুকুন বলল, তাই ভালো, আটকে রাখো ফুপু। দেয়ালে এটা কিসের ছবি রে টুকুন? কাকের ছবি। ভালো হয়েছে না? মোটামুটি হয়েছে। দেয়ালে ছবি আঁকার জন্য বকা খাসনি? না। ছবির নিচে এটা কি কবিতা নাকি? কবিতাটা তো অসাধারণ হয়েছে রে, অসাধারণ। তোর লেখা না রবীন্দ্রনাথের লেখা? আমরা দুজনে মিলে লিখেছি। ভালো হয়েছে, অসাধারণ। এখন আমার কথা শোন, ঘর পরিষ্কার কর যাতে আরাম করে দমটা ফেলতে পারি। অনেকক্ষণ আটকে রেখেছি। এই ফাঁকে তোর মার সঙ্গে কথা বলে আসি। মার সঙ্গে বেশিক্ষণ কথা বলবে না কিন্তু। পাগল হয়েছিস? বড়দের সাথে কথা যত কম বলা যায় ততই ভালো। অপলা মুনার সন্ধানে গেল। মুনা চা বানাচ্ছিল। অপলাকে দেখে বলল, তুই নাকি প্রতিজ্ঞা করেছিস পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ঘর থেকে বের হবি না, আজ চলে এলি যে? অপলা হাসি মুখে বলল, তোমার ছানাদের দেখতে এসেছি। কিছুদিন পর পর ওদের না দেখলে ভালো লাগে না। অনেকদিন পর পর দেখিস তো, এই জন্য ভালো লাগে। আমার মতো সারাক্ষণ দেখতে হলে মাথা খারাপ হয়ে যেত। 600 টাকা খরচ করে দেয়ালে ডিস্টেম্পার করিয়েছি। কাকের ছবি এঁকে রেখেছে। এত পাখি থাকতে কাক কেন? সে তো আজকাল কাকের সঙ্গে কথা বলে, শুনিসনি কিছু? না তো। একটা কাক নাকি তার জানালার পাশে বসে গল্পগুজব করে। বাহ, কি মজা! মুনা বিরক্ত গলায় বললেন, মজার তুই কি দেখলি? এই বয়সে মিথ্যে কথা বলা শিখছে, কল্পনা করতে শিখছে। মিথ্যা এক জিনিস, কল্পনা ভিন্ন জিনিস। তোমরা ওকে কিছু বলো না। মুনা চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বললেন, কল্পনা ভালো, কাপ ছাড়া কল্পনা ভালো না। দিনরাত কাক কাক, বাড়িঘর ভরাচ্ছে ছবি এঁকে। তোর কথা মন দিয়ে শুনে তুই যাবার আগে টুকুনকে বুঝিয়ে বলে যাবি। আচ্ছা দেখি। দেখা দেখি না, ভালো করে বুঝাবি। দেয়ালে যেন ছবি আঁকা না হয় সেটাও বলবি। এক্ষুনি বলছি। অপলা চায়ের কাপ হাতে উঠে গেল। টুকুন ঘর পরিষ্কার করার চেষ্টা করছে। অবশ্যই মৃদুলা এখনো কাগজ ছিঁড়ে যাচ্ছে। লেখা কাগজ তার ছিঁড়তে ভালো লাগে না। ধবধবে সাদা কাগজগুলি ছিঁড়তে ইচ্ছে করে। টুকুনের ধারণা, মৃদুলা বড় হয়ে বিরাট একটা কাগজের দোকান দেবে। সুন্দর কাগজে ঘর ভর্তি থাকবে। সে মনের আনন্দে কাগজ ছিঁড়বে। অপলা চায়ের কাপ হাতে খাটে বসতে বসতে বলল, ও টুকুন, তুই নাকি কাকের সঙ্গে কথা বলিস? বলি তো। তা কি নিয়ে তোদের কথাবার্তা হয়? কোনো ঠিক নেই, এক এক দিন এক একটা। ওই দিন বললেন, টুকুন একটা গান গেয়ে শোনাও তো। তোকে তুমি করে বলে নাকি? তা তো বলবেনি, বয়সে বড় না। ওনার ছোট মেয়েটারও বিয়ে হয়ে গেছে। তাহলে তো খুব সিনিয়র লোক। তুই তাকে কি ডাকিস, চাচা? না, আমি ডাকি কাকা। চাচা ডাকতে চাচ্ছিলাম, উনি বললেন চাচা ডাকবে না, বরং কাকা ডাকো। কাকা ডাকলে কাকের সঙ্গে মিল হয়, শুনতে ভালো লাগে।
অপলা গম্ভীর হয়ে বলল, হুম, ওনাকে খুবই চিন্তাশীল মনে হচ্ছে। ঠিক বলেছ ফুপু, খুবই চিন্তাশীল। প্রায় বলেন, দেশটার হচ্ছে কি, দেশটা তো রসাতলে যাচ্ছে। অপলা চাপা হাসি হেসে বলল, এই কথা তো তোর বাবা সবসময় বলে। তোর বাবার কাছে শুনে শুনে শিখেনি তো? শিখতেও পারে, ওনার স্মৃতিশক্তি ভালো। যখন যা শুনেন ওনার মনে থাকে। অনেক দিন আগে একবার বলেছিলাম 14ই ফেব্রুয়ারি আমার জন্মদিন। ওনার দেখি মনে আছে। আমাকে বললেন, কি খোকা, জন্মদিন হচ্ছে? আমি বললাম হচ্ছে। উনি বললেন, প্রবলেম হয়ে গেল, ওই দিন রোববার পড়ে গেছে, ছুটির দিন। রোববার আমি ঘুরে ফিরে বেড়াতে পছন্দ করি, আসতে পারি কিনা বুঝতে পারছি না। অপলা বলল, আসুক না আসুক, তুই দাওয়াত দিয়ে রাখ। দাওয়াত দিয়েছি ছোট ফুপু। ভালো করেছিস। খালি হাতে নিশ্চয়ই আসবে না, কিছু একটা নিশ্চয়ই আনবে। টুকুন আগ্রহের সঙ্গে বলল, ছোট ফুপু, কি আনবে বলে তোমার মনে হয়? অপলা গম্ভীর গলায় বলল, আমার ধারণা মরা ইঁদুর টিঁদুর নিয়ে আসবে। মরা ইঁদুর ওরা খুব আনন্দ করে খায়, ওদের কাছে খুবই দামি জিনিস। টুকুন বিস্মিত হয়ে বলল, মরা ইঁদুর দিয়ে আমি কি করব? অপলা বলল, কি আর করবি, খাবি। তোর পেয়ারের একজন এত আগ্রহ করে একটা জিনিস দেবে, আর তুই ফেলে দিবি? তা তো হয় না। টুকুন ছোট ফুপুর দিকে তাকিয়ে আছে। অপলা খুব চেষ্টা করছে হাসি চেপে রাখার। এক সময় আর পারল না, হো হো করে হেসে ফেলল। মৃদুলাও হাসতে শুরু করলো। দুজনই হাসছে। ওদের দিকে দুঃখিত চোখে তাকিয়ে আছে টুকুন। আর তখন এক কাণ্ড হলো। একটা দ্বারকা কেসে ঝপ করে বসলো জানালার শিকে। অপলার দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থেকে ডাকল, কা কা। হাসি থামিয়ে অপলা বলল, এই টুকুন, তোর আঙ্কেল এসে গেছে মনে হয়, আমাকে কিছু বলছে নাকি? টুকুন কিছু বলল না। কাকটা আবার ডাকল, কা কা কা। অপলা বলল, চুপ করে আছিস কেন? ও বলছে কি? তুমি কেন হাসছো জানতে চাচ্ছে। বলে দে আমি কেন হাসছি। আমি কিছু বলবো না। বেশ, আমিই বলে দিচ্ছি। কি বলে ওনাকে ডাকবো তাই ভাবছি। তোর যখন কাকা হয় তখন আমার হবে বড় ভাই। ভাইয়া ডাকবো? তোমার যা ইচ্ছে ডাকো। অপলা জানালার দিকে তাকিয়ে বলল, হ্যালো ভাইজান, আমি কোনো কারণ ছাড়াই হাসছি। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে। আপনি মনে হয় টুকুনের জন্মদিনে আসবেন। খালি হাতে আসবেন না, উপহার নিয়ে আসবেন। কাকটা বলল, কা কা কা। অপলা বলল, আপনি আবার দলবল নিয়ে আসবেন না, একা আসবেন। এখন বরং বাড়ি চলে যান। কাক সঙ্গে সঙ্গে উড়ে গেল। অপলা দেখল টুকুন গম্ভীর হয়ে আছে, মনে হচ্ছে রাগ করেছে। তার বড় বড় চোখ ভিজে আছে। কেঁদে ফেলার আগে আগে টুকুনের চোখ এরকম হয়ে যায়। অপলা বলল, কি রে টুকুন, এরকম করে তাকিয়ে আছিস কেন? আমার উপরে রাগ করেছিস? কেন? আমি কি করলাম? তুমি আমার কথা বিশ্বাস করনি, এই জন্য আমি রাগ করেছি। তুমি যা বলো আমি তা বিশ্বাস করি। তুমি কেন আমার কথা বিশ্বাস করো না? তুই চাস আমি তোর কথা বিশ্বাস করি? হ্যাঁ। শোন টুকুন, আমি অন্য বড়দের মতো না। আমি ছোটদের কথা মন দিয়ে শুনি এবং বিশ্বাস করার চেষ্টা করি, কিন্তু তোর কথা বিশ্বাস করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? বিশ্বাস করা যাচ্ছে না কারণ মানুষের পক্ষে কথা বলা সম্ভব, পাখির পক্ষে সম্ভব না। মানুষের মাথায় অনেকখানি মগজ, পাখির মগজ আর কতটুকু? এই একটুখানি, লবণের চামচের 1 চামচ। এত অল্প মগজ নিয়ে পাখির পক্ষে কথা বলা সম্ভব না। ময়নাও তো কথা বলে, ময়নার মগজও তো একটুখানি।
ময়না বলে শেখানো কথা, তাও একটা দুটা বাক্য, কুটুম এসেছে পিড়ি দাও, এই রকম, এর বেশি কিছু না। তাছাড়া ময়না যখন কথা বলে আমরা সবাই তা শুনতে পাই এবং বুঝতে পারি। এখানে কাক কথা বলছে আর তুই একা একা শুধু বুঝতে পারছিস, তা তো হয় না। তুই তো আলাদা কিছু না, তুই আমাদের মতনই একজন মানুষ। তোর দুটো হাত, দুটো পা, দুটো চোখ, আমাদেরও তাই। বুঝতে পারছিস? পারছি। বুঝতে পেরে থাকলে আমার দিকে তাকিয়ে বিরাট একটা হাসি দে, দাঁত বের করে হাস। টুকুন হাসল না, গম্ভীর গলায় বলল, আচ্ছা ছোট ফুপু, কাকটা যদি আমার জন্মদিনে আমার জন্য কোনো উপহার নিয়ে আসে, তাহলে কি তুমি আমার কথা বিশ্বাস করবে? অপলা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, যদি সত্যি সত্যি তোর জন্য সে উপহার নিয়ে উপস্থিত হয়, তাহলে পুরো ব্যাপারটা নিয়ে আবার ভাবতে হবে। কোনো কিছুই চট করে বিশ্বাস করতে নেই। বিশ্বাস করলে খুব সমস্যা, বিরাট সমস্যা, ভয়ঙ্কর সমস্যা। কি সমস্যা? ধর একজন লোক এসে বলল, ঢাকার নিউ এলিফ্যান্ট রোডে বাটার জুতার দোকানের সামনে এক ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। একটা বাঘ বের হয়েছে, যাকে পাচ্ছে তাকেই কামড়ে খেয়ে ফেলছে। এখন যদি লোকটার কথা বিশ্বাস করে সবাই ঢাকা ছেড়ে পালাতে শুরু করে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এটা কি ঠিক হবে টুকুন? না, ঠিক হবে না। তাহলে তুই এখন বুঝতে পারছিস যে আমাদের চট করে কিছু বিশ্বাস করতে নেই? পারছি। এই কারণেই তো আমি তোর কথা বিশ্বাস করছি না। তবে তোর জন্মদিন আসুক, দেখা যাক তোর কাক কি উপহার নিয়ে উপস্থিত হয়। তারপর আমরা না হয় আবার চিন্তা ভাবনা করব। এখন একটু হাসতে লক্ষ্মী সোনা। টুকুনের রাগ লাগছে, হাসতে ইচ্ছে করছে না। তবু ছোট ফুপুকে খুশি করার জন্যে সে হাসল। আজ টুকুনের জন্মদিন। টুকুন ভেবেছিল জমকালো জন্মদিন হবে, লোকজনে বাড়ি ভরে যাবে, বিরাট একটা কেক আসবে, 60টা মোমবাতি জ্বলবে। সে ফু দিয়ে বাতি নেভানোর সময় মনে মনে একটা জিনিস চাইবে, যা চাইবে তাই হবে। এই হলো নিয়ম। দেখা গেল জন্মদিনে কেউ আসছে না। রশিদ সাহেব বিকেলে অফিস থেকে ফিরলেন খালি হাতে। উপহারের কোনো প্যাকেট তার হাতে দেখা গেল না। একসময় টুকুন তার মার কাছে গিয়ে বলল, জন্মদিনের কেক আনতে কে যাবে মা? তিনি বললেন, কেউ যাবে না। তোমাকে গত জন্মদিনে আমরা কি বলেছিলাম? 7 বছর বয়স পর্যন্ত জন্মদিন হবে, তারপর আর হবে না। তোমার বাবার এসব পছন্দ না, আমারও না। কেউ আসবে না মা? না, কেউ আসবে না। কাউকে আসতে বলিনি। তবে কেউ যদি নিজ থেকে চলে আসে তাহলে আসবে। যেমন ধরো তোমার ছোট ফুপু, সে তো আসবেই। উপহারও আনবে, তাই না মা? হ্যাঁ, উপহার আনবে। তোমরা কি কিছু কিনেছো আমার জন্যে? আমরা একটা উপহার কিনেছি, তবে তা তোমাকে দেয়া ঠিক হবে কি না বুঝতে পারছি না। তোমার বাবা চিন্তা করছেন। তিনি যদি মনে করেন তোমাকে দেয়া যায়, তাহলে হয়তো বা তোমাকে দেয়া হবে। কতক্ষণ লাগবে তার চিন্তা শেষ করতে? তা তো বলতে পারি না। টুকুন মন খারাপ করে ঘুরতে লাগলো। তার কিচ্ছু ভালো লাগছে না। অবশ্যই সে এখনো আশা ছাড়েনি। তার কেন জানি মনে হচ্ছে সন্ধ্যার পর দেখা যাবে এক এক করে বাড়ি ভর্তি হয়ে গেছে। তাদের টুকুনের জন্মদিনের কথা বলা হয়নি, তবে তারিখটা তাদের মনে ছিল বলে নিজ থেকেই চলে এসেছেন। এত মানুষজন এসেছে দেখে শেষ মুহূর্তে বাবা বলবেন, আচ্ছা ঠিক আছে, একটা কেক না হয় কিনে নিয়ে আসি। সন্ধ্যার পরও কেউ এলো না, এমনকি ছোট ফুপুও না। তবে ছোট ফুপু টেলিফোন করলেন। হ্যালো টুকুন সোনা, শুভ জন্মদিন। টুকুন কাঁদো কাঁদো গলায় বলল, থ্যাংক ইউ। ছোট ফুপু টুকুনের কাঁদো গলা ধরতে পারলেন না। তিনি হাসি মুখে বললেন, খুব মজা হচ্ছে তাই না? হুম। কেক কি কাটা হয়ে গেছে? এখনো হয়নি। টুকুনের চোখে এবার সত্যি সত্যি পানি এসে গেল।
টেলিফোনে চোখের পানি দেখা যায় না বলে রক্ষা, দেখা গেলে সমস্যা হতো। টুকুন। জি? তোর গলা এমন শোনাচ্ছে কেন? সর্দি লেগেছে নাকি? ছোট ফুপু বললেন, আমার কোনো অসুখ বিসুখ হলে ভালো হতো, বিছানায় শুয়ে বিশ্রাম করতে পারতাম। অসুখ বিসুখ কিচ্ছু হচ্ছে না, দিন রাত ফিজিক্স পড়তে হচ্ছে। এখন পড়ছি ফ্লুইড ডাইনামিক্স, অতি বিচ্ছিরি জিনিস। আমার উপহার কিনেছ ছোট ফুপু? না, কেনা হয়নি। ঘর থেকে বের হতে পারি না, উপহার কিনবো কি? একসময় কিনে নিয়ে এসে দিয়ে যাব। আচ্ছা, ভালো কথা। তোর কাক কি উপহার নিয়ে এসেছে? আসেনি। কি মনে হয় তোর, আসবে? জানি না। এলে টেলিফোন করিস। আচ্ছা। টুকুন তার নিজের ঘরে চুপচাপ বসে রইল। আজ মৃদুলাও এই ঘরে নেই। তার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, চোখ লাল, নাক দিয়ে ক্রমাগত পানি ঝরছে। মুনা তাকে নিয়ে যাবেন ডাক্তারের কাছে, তাকে গরম কাপড় পরানো হচ্ছে। রশিদ সাহেব এসে টুকুনকে ডেকে তার ঘরে নিয়ে গেলেন। বললেন, আমার সামনে চেয়ারের উপর শান্ত হয়ে বসো তো টুকুন। টুকুন বসল। তোমার মনটা কি খারাপ? মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? মনে হয় ঠান্ডা লাগবে। তোমার জন্মদিন হচ্ছে না, এই জন্যে মন খারাপ না তো? টুকুন কিছু বলল না, চুপ করে রইল। রশিদ সাহেব বললেন, তোমাকে তো আগেই বলেছি, গতবারই ছিল শেষ জন্মদিন, বলিনি? হ্যাঁ। বুঝলে টুকুন, ঢাকা শহরে অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা এই প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে ঘুমায়। গায়ে দেবার মতো ওদের একটা গরম সোয়েটার পর্যন্ত নেই। সেখানে হইচই করে জন্মদিন করা ঠিক না। আমি তোমার জন্মদিনের টাকা দিয়ে উলের গরম কাপড় কিনে ওদের বিলি করেছি, ভালো করিনি? হ্যাঁ। তুমি মুখে অবশ্যই বলছো হ্যাঁ, তবে মন খুব খারাপ করে আছো। আজ তোমার কাছে খারাপ লাগছে, কিন্তু যখন বড় হবে তখন খারাপ লাগবে না, তখন ভালো লাগবে। তখন বলবে বাবা যা করেছেন ভালো করেছেন, এ দেশের সব বাবাদের এটা করা উচিত। আমি যাই বাবা? না, বসো, আমার কথা শেষ হয়নি। আমি তোমার জন্য একটা উপহার কিনেছি, দেখো পছন্দ হয় কি না। বাবা টুকুনের হাতে উপহার তুলে দিলেন। কি যে সুন্দর উপহার! এত বড় একটা রং তুলির বাক্স, ব্রাশই হচ্ছে 3টা। এত বড় রঙের বাক্স মনে হয় পৃথিবীতে আর নেই, এই একটাই বোধহয় তৈরি হয়েছিল। বাবা কিনে নিয়ে এসেছেন। পছন্দ হয়েছে টুকুন? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, খুব খুব খুব। রশিদ সাহেব বললেন, তুলির বাক্সটা তো তোমার হাতে দেয়া যাবে না বাবা, এটা থাকবে আমার ড্রয়ারে তালাবদ্ধ। তোমার যখন ছবি আঁকতে ইচ্ছে করবে আমার সামনে বসে ছবি আঁকবে। কেন বাবা? কারণ তোমার হাতে রং তুলি দিলেই তুমি ছবি এঁকে সারা দেয়াল ভর্তি করবে, এটা তোমাকে করতে দেয়া যাবে না। এখন কি ছবি আঁকতে চাও? না। বেশ, আমি তাহলে ড্রয়ারে তালাবদ্ধ করে রাখছি। টুকুনের বাবা মা মৃদুলাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। টুকুন একা একা তার ঘরে বসে রইল। বাড়িতে সে অবশ্যই একা না, রহিমার মা আছে, সে রান্নাঘরে রান্নাবান্না করছে। টুকুনের কিছুই ভালো লাগছে না। সুকুমার রায়ের বই নিয়ে বসল, পড়ার চেষ্টা করল। চলে হন হন, ঘোরে বন বন, বায়ু শন শন, কাশি খন খন, মাছি ভন ভন, ছোটে পন পন, কাজে ঠন ঠন, শীতে কন কন, ফোড়া টন টন, তালা ঝন ঝন। অন্য সময় এই কবিতা এত ভালো লাগতো, আজ একেবারে মাথা ধরে যাচ্ছে। টুকুন বই বন্ধ করল, আর তখনই কাকটা এসে জানালার পাশে বসল। গম্ভীর গলায় বলল, শুভ জন্মদিন। টুকুন বলল, থ্যাংক ইউ। কাকটা বলল, গেস্টরা সব চলে গেছেন? হুম।
আমি ইচ্ছে করেই দেরি করে এলাম। লোকজনের ভিড় ভালো লাগে না। বয়স হয়েছে তো, হইচয়ে মাথা ধরে যায়। কেক কাটা হয়েছে? কেক কেনা হয়নি। সে কি, কেন? বাবা বললেন আর জন্মদিন হবে না, এখন থেকে জন্মদিনের টাকায় গরিবদের গরম কাপড় কিনে দেবেন। ও আচ্ছা। উনি লেখক তো, এই জন্য গরিবদের কষ্ট দেখলে তার খারাপ লাগে। এ আবার কেমন কথা? গরিবদের কষ্ট দেখলে শুধু লেখকদের কেন সবারই খারাপ লাগে? আমিও তো লেখক না, আমি হলাম গিয়ে কাক, আমার নিজেরই খারাপ লাগে। যাই হোক, তুমি মন খারাপ করবে না। মন খারাপ করিনি। এই তো মিথ্যে কথা বললে। মুখ অন্ধকার করে বসে আছো আর মুখে বলছো মন খারাপ করনি। হাসো তো। টুকুন হাসল। কাক বলল, তোমার হাসি খুব সুবিধার লাগছে না, মনে হচ্ছে কষ্ট করে হাসছো। গল্প শুনবে? গল্প শুনতে চাইলে গল্প বলতে পারি, বলবো? বলুন। এক দেশে ছিল এক কাক। কাকটা এক টুকরো মাংস খুঁজে পেয়ে খুব খুশি হয়ে গাছের ডালে বসল। তখন একটা শিয়াল ঠিক করলো কাককে বোকা বানিয়ে মাংসটা নিতে হবে। এই গল্প আমি জানি, এটা ঈশপের গল্প। ঈশপ ভুল গল্প বলেছে, আসল গল্প বলেনি। আসল গল্পটা তোমাকে শোনাচ্ছি। তারপর হলো কি, শিয়ালটা বলল, কাক ভাই, কি মধুর তোমার গানের গলা। তুমি যখন সকালবেলা কাকা সুরে গান গাও, এত ভালো লাগে। ভৈরব রাগিনীতে আর কোনো পাখি এমন কাকা করতে পারে না, একমাত্র তুমিই পারো। তুমি আমাকে একটা গান গেয়ে শোনাও না। গান শোনার জন্য প্রাণ ছটফট করছে। কাক শিয়ালের চালাকি সঙ্গে সঙ্গে ধরে ফেলল। সে কাকা করবে আর মুখ থেকে মাংসের টুকরা নিচে পড়ে যাবে। শিয়াল সেটা খাবে মহানন্দে। কাজেই কাকটা করল কি, পায়ে নখ দিয়ে মাংসের টুকরো চেপে রেখে সুন্দর করে গান গাইল। কাকের কথাগুলি হলো, কা কা কা, শিয়াল বেটা বোকা, কা কা কা, মহা বোকা, বেজায় বোকা, কা কা কা। বুঝলে টুকুন, এইটা হলো আসল গল্প। ঈশপের গল্পটা নকল। তোমার বাবা তো লেখক মানুষ, তাকে বলো আসল গল্পটা লিখে ফেলতে। আচ্ছা, বলবো। আর শোনো, তোমার জন্মদিনে খালি হাতে আসা ঠিক হবে না দেখে সামান্য উপহার নিয়ে এসেছি। জানি না তোমার পছন্দ হবে কি না। টুকুন আনন্দিত গলায় বলল, কি এনেছেন? একটা ঝোঙের বাচ্চা। কিসের বাচ্চা? ঝোঙের বাচ্চা। টুকুন বিস্মিত হয়ে বলল, কই, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। ঝোঙের বাচ্চা চোখে দেখা যায় না টুকুন। ঝোঙের বাচ্চা হলো অদৃশ্য। শুধুমাত্র পাখিরাই ঝোঙের বাচ্চা দেখতে পারে। ঝোঙের বাচ্চা ঘুরে ঘুরে বেড়াবে, খেলবে, কিন্তু কেউ চোখে দেখবে না। বাহ, কি মজা! মজা তো বটেই। তাছাড়া ঝোঙের বাচ্চাগুলি কাউকে কামড়ায় না, কিচ্ছু করে না। মাঝে মাঝে শুধু শুষড়ি দেয়। হাত দিলে বোঝা যায়? না, হাত দিয়েও কিচ্ছু বুঝবে না। বাহ, মজা তো, দারুণ মজা। ঝোঙের বাচ্চা কি খায়? কাগজ খায়। তোমাদের বাসায় তো কাগজের অভাব নেই, বাবা লেখক মানুষ। তাছাড়া মৃদুলাও তো ক্রমাগত কাগজে ছিঁড়ছে। ঝোঙের বাচ্চা কি কথা বলতে পারে? না, তবে মাঝে মাঝে খিলখিল করে হাসে, তাও খুব আস্তে। খুব মন দিয়ে না শুনলে বুঝতে পারবে না। ঝোঙের বাচ্চা এখন কোথায় আছে? ও তো এখন তোমার বিছানায় বসে আছে। ও দেখতে কেমন? খুব সুন্দর, ছোট্ট উলের বলের মতো, খরগোশের মতো বড় বড় কান। তবে দুটো কান না, চারটা কান। লেজ আছে? না, লেজ নেই। আমি ওকে কাগজ দিলে কি ও খাবে? না।
মানুষের সামনে ঝোঙের বাচ্চা কখনো কিছু খায় না। যখন কেউ থাকে না তখন সে কপ কপ করে কাগজ গিলে ফেলে। ইস, কি আশ্চর্য! তুমি খুশি হয়েছ টুকুন? দারুণ খুশি হয়েছি, আপনাকে ধন্যবাদ। কাক উড়ে চলে গেল। টুকুনের ইচ্ছে করছে ঝোঙের বাচ্চার গায়ে হাত বুলিয়ে আদর করতে, তা সম্ভব নয়। একে চোখে দেখা যায় না। টুকুন গাঢ় গলায় বলল, ঝোঙের ছানা, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। এই নাও, তোমাকে কিছু কাগজ দিলাম, খিদে লাগলে খেও। আমি এখন ছোট ফুপুকে টেলিফোন করতে যাচ্ছি। হ্যালো ছোট ফুপু। কি রে টুকুন, হাঁপাচ্ছিস কেন? দারুণ ব্যাপার হয়েছে ছোট ফুপু। দারুণ ব্যাপার আমারও হয়েছে। সারা সকাল সারা দুপুর ফ্লুইড ডাইনামিক্স পড়ে পড়ে এখন মনে করতে গিয়ে দেখি সব ভুলে মেরে বসে আছি, কিচ্ছু মনে নেই। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। তোর দারুণ ব্যাপারটা কি? কাক এসেছিল। ও আচ্ছা, এসেছে তাহলে। খালি হাতে এসেছে না কিছু নিয়ে এসেছে? নিয়ে এসেছেন। কি আনলো? মরা ইঁদুর না মুরগির নাড়ি ভুড়ি? উনি ঝোঙের বাচ্চা নিয়ে এসেছেন। কিসের বাচ্চা বললি? ঝোঙের বাচ্চা। সেটা আবার কি? খরগোশের কানের মতো লম্বা লম্বা 4টা কান আছে, গোল উলের বলের মতো। তুই দেখে বলছিস? না ছোট পুপু, ঝোঙের বাচ্চা তো দেখা যায় না। ঝোঙের বাচ্চা হয় অদৃশ্য। অদৃশ্য? হ্যাঁ অদৃশ্য। ওদের গায়ে হাতও দেওয়া যায় না। বুঝলি কি করে 4টা বড় বড় কান? কাক বলে গেছেন। ও আচ্ছা। ঝোঙের বাচ্চা কি খায় জানো? না। কাগজ খায়, আর কিচ্ছু খায় না। অপলা টেলিফোনে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, টুকুন, তুই তো খুবই বুদ্ধিমান ছেলে। ক্লাসের সব পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হোস। এই বয়সেই সুকুমার রায়ের সব কবিতা মুখস্থ। তুই কি করে বিশ্বাস করলি যে ঝোঙের বাচ্চা বলে একটা জিনিস আছে, যাকে চোখে দেখা যায় না, যার গায়ে হাত দেওয়া যায় না, অথচ এর 4টা খরগোশের মতো লম্বা লম্বা কান? মাথা থেকে এসব ঝেড়ে ফেল। আর বাবা মাকে ঝোঙের বাচ্চা সম্বন্ধে কিচ্ছু বলবি না। আমার মনে হয় বললে বকা খাবি। আমি টেলিফোন রাখলাম। ছোট ফুপু খট করে টেলিফোন রেখে দিল। টুকুন মন খারাপ করে নিজের ঘরে ঢুকে অবাক হয়ে দেখল, তার বিছানার উপর এক গাদা ছেঁড়া কাগজের একটিও নেই। নিশ্চয়ই ঝোঙের বাচ্চা খেয়ে ফেলেছে। টুকুন আবার ছুটে গেল টেলিফোন করতে। হ্যালো ছোট ফুপু। আবার কি হলো? ঝোঙের বাচ্চা কি করেছে জানো? অপলা গম্ভীর গলায় বলল, ঝোঙের বাচ্চা সম্পর্কে কোনো কথা শুনতে চাই না। অন্য কিছু বলার থাকলে বল। আছে কিছু বলার? না। বেশ, তাহলে টেলিফোন নামিয়ে রাখ। আর আমাকে ডিস্টার্ব করবি না, মনে থাকে যেন। আমার কিচ্ছু পড়া হয়নি, নির্ঘাত 3rd ক্লাস পাবো। তুই কি চাস আমি 3rd ক্লাস পাই? না, চাই না। তাহলে টেলিফোন নামিয়ে রাখ এবং মন দিয়ে আমার কথাটা শোন। কথাটা হচ্ছে, আবার টেলিফোন করবি না। আচ্ছা। খোদা হাফেজ টুকুন। খোদা হাফেজ ছোট ফুপু। টুকুন টেলিফোনটা নামিয়ে রাখলো এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার টেলিফোন করলো। সে জানে ছোট ফুপু খুব রাগ করবে, তবু টেলিফোন করলো, কারণ আসল কথাই বলা হয়নি। ঝোঙের বাচ্চা কাগজ খেয়ে ফেলেছে, এটাই বলা হয়নি। হ্যালো ছোট ফুপু। আবার ফোন করেছি বলে রাগ করেছ? করেছি, প্রচণ্ড রাগ করেছি। আমি শুধু একটা কথা বলে টেলিফোন নামিয়ে রাখবো। বেশ, বল একটা কথা। ঝোঙের বাচ্চা কাগজ খেয়ে ফেলেছে। কি খেয়ে ফেলেছে? কাগজ। আমার বিছানার উপর অনেক কাগজ ছিঁড়ে রেখেছিলাম, ওইগুলি খেয়ে ফেলেছে। এখন কোনো কাগজ নেই। শোন টুকুন, ঝোঙের বাচ্চা কোনো কাগজ খায়নি। রহিমা বুয়া ঝাড় দিয়ে ফেলেছে, তাকে জিজ্ঞেস কর।
আচ্ছা, করছি। টুকুন কিছু জিজ্ঞেস করতে পারল না, কারণ কলিং বেল বাজছে। তার বাবা মা চলে এসেছেন। টুকুন দৌড়ে গেল সদর দরজার দিকে। রশিদ সাহেব মেয়েকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে একটা কেক নিয়ে এসেছেন। শুধু কেক না, 8টা মোমবাতিও আছে। রাতে খাবার শেষ হবার পর মোমবাতি জ্বালানো হলো। মা বললেন, চোখ বন্ধ করে মনে মনে কিছু চাও এবং মোমবাতি ফুদিয়ে নেভাও। এক ফুদে নিভাও। এক ফুদিয়ে নেভাতে পারলে মনের ইচ্ছা পূর্ণ হবে। টুকুন চোখ বন্ধ করে এক ফু দিল এবং মনে মনে বলল, আমি যেন ছোঙের বাচ্চাকে দেখতে পাই। চোখ মেলে দেখল সব মোমবাতি নিভে গেছে। তারপরেও বড় কথা, সে ছোঙের বাচ্চাকে দেখতে পাচ্ছে। শরীরটা মনে হচ্ছে নরম কাচের তৈরি। চোখ দুটি হালকা গোলাপি। 4টা লম্বা লম্বা কান বাতাসে তীর তীর করে কাঁপছে। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা কিশোর উপন্যাস একই কাণ্ড। আজ শুনলেন বইটির প্রথম পর্ব। খুব দ্রুতই আমরা বইটির দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব নিয়ে হাজির হব আপনাদের জন্য। কেমন লাগছে আমাদের গল্পগুলো শুনতে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।